নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে এমন কিছু স্টকস যেগুলো 30% আপসাইড দেওয়ার ক্ষমতা রাখে, যাদের ফান্ডামেন্টালস ভালো এবং যাদের নেট প্রফিটও খুব ভালো এসছে। এই পরন্ত বাজারে যদি আমরা এই সব স্টককে বিবেচনা করে নিজস্ব অ্যানালাইসিস করে তারপরে এই স্টকে এন্ট্রি নেই, আগামী দিনে আগামী এক বছরের ভেতরে 30% অবধি আমরা এখান থেকে রিটার্ন পেতে পারি। আমি এক বোঝা স্টক আপনাদের উপরে চাপিয়ে দেবো না। আমি অলরেডি কিছু ফিল্টার লাগিয়ে স্টকগুলোকে বার করে নিয়ে এসেছি এবং সেই ফিল্টারটাকে আগে বোঝানোর চেষ্টা করব যে সেই ফিল্টারে কী কী জিনিস অ্যাড করেছে এবং তার লজিক কী। তারপরে আমার স্টকগুলোকে দেখবো এবং প্রত্যেকটা স্টকেরই ফান্ডামেন্টালস আমরা ব্রিফলি দেখব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেদের মতন বিবেচনা করবেন এবং এর অ্যানালিসিস করবেন। এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, চোখের সামনে যে স্ক্রিনার দেখতে পাচ্ছ, স্ক্রিনার.com দেখতে পাচ্ছ, সেখানে একটা স্ক্রিন আমি অলরেডি অ্যাড করে রেখেছি। এখানে বিভিন্ন রকম আমি ক্রাইটেরিয়া অ্যাড করেছি যাতে আমরা একটা স্টককে বেছে নিতে পারি। সবার প্রথমে আমি যেটা দিয়েছি যে মার্কেট ক্যাপিটালাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। সাধারণত কী হয়, ছোটো কোম্পানিগুলিতে অনেক সময় অনেক ডেটা মনে হয় যে অনেক বেশি, হয়তো প্রফিট যখন আমরা শেয়ার দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখি যে প্রফিট তার যে গ্রোথ তার অনেক বেশি আমার মনে হচ্ছে, তার হঠাৎ করে এই পি খুব বেশি আমাদের মনে হয়। কিন্তু বড় কোম্পানির তুলনায় সেই সব কোম্পানির শুধুমাত্র ডেটা দেখে বিচার করাটা ঠিক নয়। সেজন্য আমি মার্কেট ক্যাপিটালাইজেশন মোটামুটি মিড ক্যাপ থেকে স্টার্ট করার চেষ্টা করেছি। ওই জন্য আমি 10,000 কোটি টাকা রেখেছি। অ্যাটলিস্ট 10,000 কোটি টাকা কী হবে না, একটা বেস তৈরি করে দেবে যে এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালস যেরকমই হোক, কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন অনেকটা থাকার দরুন অ্যাটলিস্ট মার্কেট শেয়ার তাদের কিছুটা থাকবে। অলরেডি তারা মার্কেট দখল করে বিজনেস করছে। নেক্সট, রিটার্ন অন ক্যাপিটাল। দেখো, আমি রিটার্ন অন ইকুইটি এখানে নেইনি, তোমাদেরকে আগেই বলে দিই। তার কারণ কি, কিছু কিছু কোম্পানি রয়েছে যারা লোন নিয়ে কাজ করছে। তো লোন যারা নিয়ে কাজ করে সেক্ষেত্রে ROCEটা বেশি করে ফলো করা উচিত, কারণ এটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ও টোটাল যে ক্যাপিটালটাকে এমপ্লয় করছে, যেটা ও বিজনেস লাগাচ্ছে, তার উপর রিটার্ন কতটা জেনারেট হচ্ছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এইসব কোম্পানিগুলোর ভেতরে বেশিরভাগ কোম্পানি হচ্ছে গ্রোয়িং কোম্পানি, তো তাদের একটা ডেট থাকবেই। সেক্ষেত্রে শুধুমাত্র যদি ROE নেই, সেটা আমাদেরকে একটু কনফিউজ করে দিতে পারে। ROE খুব বেশি চলে আসতে পারে, ROE খুব কমও চলে আসতে পারে। এবার প্রফিট গ্রোথ, যেটা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া। একটা সুস্থ কোম্পানি যেটা মিড ক্যাপ রেঞ্জের ভেতরে রয়েছে, সে যদি ইয়ারলি 20% গ্রো না করে, তাহলে আমার মনে হয় যে সেই কোম্পানি ফিউচারে যে খুব তাড়াতাড়ি গ্রো করবে সেই সম্ভাবনা খুবই কম। সেজন্য 20% গ্রোথ রেট তো আমার প্রয়োজন। অ্যাটলিস্ট প্রফিটে যদি গ্রো করে তবে তো সে হয়তো ফার্দার ডিভিডেন্ড পে করতে পারে কিংবা ফার্দার নিজের কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। সেজন্য আমি সেলস গ্রোথ তো 20% নিয়েছি, এটা বেশি নিলেও পারতাম আমি। তো আপনারা চাইলে আপনারা 30% সেলস গ্রোথ নিতে পারেন, 25% নিতে পারেন, যেটা আপনাকে স্যুট করে। যেহেতু আমি 20-20-20 রেখেছি, সেই জন্য আমি চাচ্ছিলাম একটু বেশি কোম্পানি যাতে আমার লিস্টে আসে, সেই জন্য আমি 20% সেলস গ্রোথ রেখেছি। একটা মিড ক্যাপ কোম্পানি যখন মার্কেট ক্যাপচার করার চেষ্টা করে, তখন 20% সেলস গ্রোথ তার কাছে খুব একটা বড় ব্যাপার নয়। কারণ 20% সেলস গ্রোথ না হলে বা 20% প্রফিট গ্রোথ কী করে হবে। পেগ রেশিও আমি আগে একটা ভিডিওতে ডিসকাস করে রেখেছি। পেগ রেশিও সবসময় 1-এর নিচেই নেওয়াটা বেটার। তো সেই জন্য আমি এখানে বেস লাইন 1ই রেখেছি, যে 1-এর নিচে যেই সব পেগ রেশিওগুলো আমি পাবো সেটা যাতে এই শর্টিংয়ের থ্রুতে আমি পেয়ে যাই। এবার ফরেনার আর ডোমেস্টিক ইনস্টিটিউশনালে যে হোল্ডিং রয়েছে সেটা আমি বলেছি 10%-এর বেশি হতে হবে। কিন্তু এরকম এখানে কিছু আমি ফিল্টার দিইনি যে ফরেনার ইন্ডিভিজুয়ালি 5%-এর বেশি হতে পারে কিংবা ডোমেস্টিক ইনস্টিটিউট যাতে ইন্ডিভিজুয়ালি 5%-এর বেশি হয়, সেরকম নয়। হয়তো আমরা কিছু কোম্পানি পাবো যাতে 9% ফরেনার রয়েছে এবং 1% ডোমেস্টিক ইনস্টিটিউট রয়েছে, সেই হিসাবেও এটা হতে পারে। মোটামুটি একটা ফরেনার কিংবা ডোমেস্টিক একটা বড় ইনস্টিটিউশনে ইন্টারেস্ট সেই শেয়ারে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সেটা একটা ইন্স্যুরেন্স হিসাবে কাজ করে আমাদের অ্যানালাইসিসের। কারণ শুধুমাত্র যে আমরা অ্যানালাইসিস করছি তা না, ওরাও একটা বড় কোম্পানিও তো সেখানে এন্ট্রি নিয়েছে, তারাও তো একটা ডেডিকেটেড টিম দিয়ে বিচার বিবেচনা করে তবেই না এখানে এন্ট্রি নিয়েছে। ডেট টু ইকুইটি রেশিও আমি 0.5 রেখেছি, কারণ আমার মনে হয় যে এই রেঞ্জে 10,000-এর রেঞ্জে যদি আমরা প্রথমেই ডেট টু ইকুইটি রেশিও 1-এর কাছাকাছি চলে যাই, তাহলে সেটা একটু পরবর্তীকালে রিস্ক হতে হবে। তো এটাকে তোমরা রিল্যাক্স করতে পারো, 0.7 অবধি নিতে পারো, কিন্তু আমি একটু টাইটই রেখেছি যাতে এই মার্কেটে আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, আমি চাই 1 বছর পরে যাতে আমার 1,30,000 টাকা হয়। সেটা হচ্ছে আমার উদ্দেশ্য এবং এই ভিডিওটারও সেটাই উদ্দেশ্য, যে এরকম কোম্পানি খুঁজে বার করা যেটা 30% দেয়। তো সেখানে ডেট নেওয়াটাও প্রয়োজন, আবার খুব বেশি ডেট হলে পরেও মুশকিল। তো কারণ হতে পারে যে কিছু কোম্পানি
ডেট রিডিউস করার জন্য তার নেট প্রফিটটা কমে গেছে, এরকমও হয়। সেজন্য একটা হেলদি রেশিও 0.5 আমি এখানে রেখেছি। এবার এইটা যদি স্ক্রিনারটাকে আমি রান করি, তো এই স্ক্রিনারটিকে যদি রান করে দেখা যায় তাহলে পরে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 5টি কোম্পানি বেরিয়ে এলো। ঠিক আছে, এই 5টি কোম্পানির ভেতরে যে কটা আমরা ক্রাইটেরিয়া দিয়েছি সব কটিই প্রেজেন্ট, এবং যদি মার্কেট ক্যাপিটাল দেখা যায় এটা মোটামুটি মিনিমাম রেঞ্জে যেটা রয়েছে সেটা প্রায় 17,000 কোটি টাকা, এবং সবথেকে বেশি 37,000 কোটি টাকার ভেতরে রয়েছে, যেটা খুবই একটা হেলদি রেঞ্জে আমি পাচ্ছি। মানে মিডিয়াম, হাইয়ার মিডিয়াম টু লার্জ ক্যাপে চলে গেছে। তাহলে আমার মার্কেট ক্যাপচার নিয়ে আমার খুব একটা চিন্তার বিষয় নেই, যে নতুন মানে অলরেডি একটা গ্রিপ রয়েছে এদের ভেতরে। এবার যদি আমরা এখানে পেগ রেশিও দেখি, এখানে একটা মাইনাসে দেখাচ্ছে। এবার এগুলো দেখায় কারণ বাকি পেগ রেশিওগুলো ঠিক রয়েছে। এবার এটার যদি আমরা ফার্দার ডিটেলসে গিয়ে দেখি, হয়তো কোনো কারণে তার নেগেটিভ থাকার জন্য কোনো একটা রেশিও, সেই জন্য এটা মাইনাসে এসছে। তো আমরা এই ক্ষেত্রে এই পেগ রেশিওটাকে ইগনোর করব, বাকি ফান্ডামেন্টালসের উপরে আমরা বিচার করব। সবার প্রথমে যে কোম্পানিটি চলে এসে সেটি হচ্ছে জ্যোতি সিএনসি। এটি মোটামুটি সিএনসি অটোমেশনের যত কাজ রয়েছে, বিভিন্ন সিএনসি মেশিন যেগুলো করে সেগুলোর উপরে কাজ করে। তার মধ্যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এরোস্পেস সেক্টর, ডিফেন্স সেক্টর, অটো কম্পোনেন্টস, জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং আদার ইন্ডাস্ট্রির ভেতরে এর কাজ রয়েছে, এবং মার্কেটে প্রায় 10% এর কাছে রয়েছে, মার্কেট শেয়ারে 10% এর কাছে রয়েছে। মানে অনেকটাই স্কোপ রয়েছে গ্রো করার। কম্পিটিটর অবশ্যই আছে, কিন্তু এর স্কোপও রয়েছে গ্রো করার। কারণ মার্কেট প্রাইস 1,000 টাকার কাছাকাছি এখানে রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও খুবই কম রয়েছে, পেগ রেশিও ভালো জায়গায় রয়েছে, আরওসি যদি দেখি 21 সেটাও ভালো রয়েছে। এখানে একটা নেগেটিভ পয়েন্ট আমি দেখাতে চাই, এটা হচ্ছে 77.9 হচ্ছে এর পি রেশিও, যেখানে ইন্ডাস্ট্রি পি রেশিও 35, মানে ইন্ডাস্ট্রি পি থেকে প্রায় ডবল রয়েছে। এবার অনেক সময় কী হয়, যখন আমার প্রাইসটা হুট করে বেড়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে যদি বুল রান আসে, সেই সব ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই আর কি, সাধারণত এটাই আমরা দেখতে পাই। যদি আমরা প্রফিটের কথা বলি, তাহলে এই কোম্পানি রিসেন্টলি প্রফিটেবল হয়েছে। আগে এই কোম্পানিটি লসে ছিল, এখানে দেখা যাচ্ছে 50 কোটি টাকা নেট প্রফিটের লস রয়েছে, তারপরে 77 কোটি টাকা লস রয়েছে, 48 crores লস রয়েছে, 5 কোটি টাকা লস রয়েছে, এবং এখান থেকে এক জাম্পে 150 কোটি টাকা মতন সে প্রফিটে রয়েছে, এবং অলরেডি লাস্ট 12 মান্থসে 307 কোটি টাকা প্রফিটে চলে এসছে। তার মানে এখান থেকে আমরা একটা সাডেন স্পাইক ইন দ্য প্রফিট দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো বিষয়। যদি কোম্পানির লায়াবিলিটিস দেখি, কোম্পানি চেষ্টা করেছে রিডিউস করার। এখান থেকে এখানে প্রায় 88 crores কমেছে, এবং এখান থেকে প্রায় ওরকমই 50-51 কোটি টাকা এখানে প্রায় কমে এসছে। তা আমরা কন্টিনিউয়াস ডেট রিডিউসের দিকে কোম্পানির চিন্তাভাবনা রয়েছে। কোম্পানি ধীরে ধীরে হয়তো আরও ডেট রিডিউস করবে, যেটা কোম্পানির ফান্ডামেন্টালসের ক্ষেত্রে একটা ভালো সাইন। ফরেনার এবং ডোমেস্টিক ইনভেস্টর যদি দেখি, তাহলে 5.9 রয়েছে এবং 11.39 রয়েছে। এক্ষেত্রে আমি বলবো একটা হেলদি শেয়ার রয়েছে। প্রোমোটারের কাছে 62%, যেটা খুবই ভালো। আমি অলওয়েজ বিশ্বাস করি 40%-এর উপরে প্রোমোটারের কাছে থাকা উচিত, সেখানে একটা ভালো জায়গা রয়েছে। রিটেলারের কাছে 20% রয়েছে, অর্থাৎ খুব একটা যে বেশি রয়েছে তা নয়। তো এখানে একটা প্রবলেম হতে পারে, এই শেয়ারটি যদি কেউ চিন্তা ভাবনা করে, লিকুইডিটি একটা প্রবলেম কিন্তু হতে পারে, ঠিক আছে। তো লিকুইডিটি প্রবলেম এই জন্যই হতে পারে কারণ এখানে মাত্র দেখো টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডার কিন্তু 56,461। তার মানে অনেক সময় আমরা বাই অর্ডার প্লেস করে এটা নাও পেতে পারি, সেই জিনিসটাকে মাথায় রেখেই এগোনোটা বেটার। নেক্সট রয়েছে জিই ভার্নোভা টি&ডি ইন্ডিয়া লিমিটেড। এটি মেনলি পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন একটি কোম্পানি। কারেন্টলি স্টকটি 1461 টাকা ট্রেড করছে। এখানে যদি ইন্ডাস্ট্রি পি আমরা দেখি 48.5 রুপিস রয়েছে, কিন্তু স্টক পি যদি আমরা দেখি তাহলে অলমোস্ট 77 রুপিস, তার মানে অলমোস্ট ডবল এখানে রয়েছে। এই জিনিসটাকে মাথায় রেখে তবে অ্যানালিসিস করবেন। আরওসি বেশ ভালো জায়গায় রয়েছে, আরওই ভালো জায়গায় রয়েছে, এ দুটো ভালো পজিশনে রয়েছে। যদি আমরা এর ডেট টু ইকুইটি দেখি, প্রায় অলমোস্ট কোনো প্রকার ডেট নেই, অনেকটাই প্রায় জিরোর কাছাকাছি, যেটা খুবই একটা মানে ভালো ইঙ্গিত। কোম্পানি যদি প্রফিটের দেখি, তো এই কোম্পানিও আগের কোম্পানির মতন যে হ্যাঁ কিছুটা লস কয়েকদিন বেয়ার করেছিল, যেমন 2020-তে প্রায় 303 কোটি টাকা লসে ছিল, এবং সেখান থেকে ধীরে ধীরে 60 কোটি টাকা প্রফিট, 50 কোটি টাকা লস, 1 কোটি টাকা লস, এই মুহূর্তে 181 কোটি টাকা 2024-এ টোটাল প্রফিট করেছে। এবং অলরেডি লাস্ট 12 মান্থসে মানে অলরেডি আমরা চলে এসেছি, এখন এই ডেটাটা হয়তো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির ডেটা,
তো 488 কোটি টাকা প্রফিটে রয়েছে, তার মানে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা প্রফিটে দেখতে পাচ্ছি। আমাদের এই ভিডিওতে সেই স্টকগুলি নেওয়া হয়েছে যেগুলোর প্রফিট ভালো হবে, আরওসি ভালো হবে। সেই জন্য আমরা হয়তো কখনো কখনো P/E রেশিওটাকে অনেক বেশি পাচ্ছি, সেটা হতে পারে, কারণ প্রাইসটাও সেই হিসাবে এসকেলেশন হয়েছে জন্য সেই জিনিসটা হতে পারে। যদি কোম্পানির লায়াবিলিটিসের কথা বলি তাহলে 2021-এ 316 ছিল, তারপরে 226, 273, সেখান থেকে প্রায় 200 কোটি টাকার উপরে ডেট রিডিউস হয়েছে, তার মানে 42 কোটি টাকার মাত্র, এবং সেখান থেকে আরও রিডিউস হয়েছে 38 কোটি টাকা। মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের ভেতরে ডেট জিরো হয়ে যেতে পারে, যেটা একটা ভালো লক্ষণ কোম্পানির দিকে, এবং সেটা ফার্দার স্কোপ খুলে দেয় যাতে আরেকবার নতুন করে যদি এক্সপ্যানশন করার চেষ্টা হয় কোম্পানি, সেক্ষেত্রে কোম্পানি আরও ডেট নিতে পারে। কোম্পানি যদি ফরেনার হোল্ডিং দেখি তাও 12%, এবং ডোমেস্টিক হোল্ডিং যদি দেখি তাহলে 28.4%। কোম্পানির ভেতরে প্রোমোটার কাছে 51% রয়েছে, এবং মাত্র 8% রয়েছে রিটেলারের কাছে। এখানেও টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডিং হচ্ছে 87,000। তো এরকম কম যখন শেয়ার হোল্ডিং থাকে সেখানে লিকুইডিটি একটা প্রবলেম হতে পারে, কিন্তু যেরকম শেয়ার যদি একটু ধৈর্য ধরে ওত পেতে থাকা যায় না, যদি বাই হয়ে যায়, মানে সেরকম ভালো পার্টিকুলার দিনে যদি ভলিউম আসে এবং লিকুইডিটিতে এইসব শেয়ার যদি বাই হয়ে যায়, এগুলো লং টার্ম হোল্ড করলে কিন্তু বেশ ভালো রেজাল্ট দেবে বলে আমার মনে হয়, কারণ ফান্ডামেন্টাল খুবই ভালো, এবং যেই হারে কোম্পানি নিজের ডেট রিডিউস করছে এবং প্রফিট বাড়াচ্ছে সেটা খুবই ভালো লক্ষণ। নেক্সট হচ্ছে কেফিন টেকনোলজিস। এটি মেনলি যেটা কাজ করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিংবা স্টক কোম্পানিগুলির যে টেকনোলজিক্যাল সলিউশন প্রয়োজন হয় সেটার উপরে কাজ করে। তার মানে এই যে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য যদি কোনো সলিউশনের প্রয়োজন হয়, ব্রোকারেজ ক্যালকুলেশন, বিভিন্ন রেগুলেটরি কমপ্লায়েন্স, নতুন ইস্যুগুলো আসছে, আইপিও আসছে, সেইগুলোতে যে টেকনোলজির প্রয়োজন হয় সেটার উপরে কোম্পানি কাজ করে। এটা খুব একটা ইউনিক সেক্টর যেখানে ফাইন্যান্স কোম্পানির জন্য সফটওয়্যার সলিউশন মানে টেকনোলজিক্যাল সলিউশন এটা প্রোভাইড করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম। কারেন্টলি 1063 টাকায় ট্রেড করছে, স্টক P56, ইন্ডাস্ট্রি P49। খুব একটা বেশি যে ওভারভ্যালুড তা নয়, ঠিকই রয়েছে। আরওসি 30.3%, খুব ভালো। আরওই 24.5%, এটাও খুব ভালো। এখানে ডেট টু ইকুইটি যদি আমরা দেখি, ডেট টু ইকুইটি প্রায় 0.04, মানে একদম নেগলিজিবল পজিশনে রয়েছে। এখানে এই সব কোম্পানিগুলোতে ডেট কম থাকলে পরে সেটা একটা ভালো লক্ষণ, আমি বারবার বলে যাচ্ছি। এই জিনিসগুলোতে একটু লক্ষ্য করতে হবে। বাকি ফান্ডামেন্টালসের ভেতরে কী হয়, কিছু কিছু জিনিস আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখি না, প্রত্যেকটা ভিডিওতে সব ধরনের কোম্পানি বাঁচা যায় না। তাহলে পরে আমরা যে সব কিছুই ভালো অ্যাড করে দিই, যদি আমি এখানে ইন্ডাস্ট্রি পি থেকে নিচে নিতাম স্টক পি, তাহলে এই স্টকটি আসতো না। তো কিছুটা রিস্ক শেয়ার মার্কেটে থাকে, সেই জন্য নিজস্ব অ্যানালিসিস অবশ্যই করবেন। কোম্পানি যদি 2022-এ নেট প্রফিট দেখা যায় তাহলে প্রায় 150 কোটি টাকা। আগের বছর লসে ছিল, তার আগের বছরে সেরকম কোনো বিজনেস হয়নি। তারপর থেকে 196 কোটি টাকা, 246 কোটি টাকা, লাস্ট 12 মান্থসে 322 কোটি টাকা অলরেডি প্রফিট হয়ে গেছে। তার মানে এখানেও একটা ধীরে ধীরে এক্সপোনেনশিয়াল কার্ভ তৈরি হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোম্পানি বরোয়িংসের কথা বলি আর কি, 21-এ ছিল 383 কোটি টাকা আউটস্ট্যান্ডিং ছিল, সেখান থেকে প্রায় অর্ধেক করে দিয়েছিল 2022-এ। এটা একটা ভালো সময় ছিল বাই করার, যারা ডেট অফ সাডেনলি না হাফ করে দেয় সেটা একটা ভালো লক্ষণ। তারপরে এটা সেম ছিল, আবার এখান থেকে প্রায় জিরোর কাছাকাছি নিয়ে চলে এসছে, হয়তো নেক্সট ইয়ার এখান থেকে হয়তো চলে যাবে। তো এটা একটা ভালো টাইম কোম্পানিতে এন্ট্রি নেওয়ার, যদি আদার্স ফান্ডামেন্টালসগুলো কারো ভালো লেগে থাকে তবেই। কোম্পানির ভেতরে প্রোমোটার হোল্ডিং 32%, যেটা আমার 40%-এর ক্রাইটেরিয়া থেকে নিচে, কিন্তু তবুও এটা চলে যাবে, অসুবিধা নেই। এখানে ফরেনার হোল্ডিং 25.4 এবং 19.42%। তার মানে এটা বুঝতে হবে ফরেনার ডোমেস্টিকের এমন কিছু জানে যেটা হয়তো আমরা জানি না। রিটেলের কাছে 22.22% রয়েছে, এখানে বেশ ভালো রয়েছে। এখানে লিকুইডিটিটা, এখানে যদি লিকুইডিটির কথা বলি তাহলে লিকুইডিটি এখানে প্রবলেম হবে না, এটা কিনে নেওয়া যেতে পারে। ভলিউম এবং বিক্রি করতে গেলেও লিকুইডিটি কোনো প্রবলেম হবে না, সেদিক থেকে এটা ফ্রি। এরপরে যে কোম্পানি রয়েছে সেটি একটু মানে অ্যাস্ট্রোলজির সাথে জড়িত। হ্যাঁ, এটা হচ্ছে জেমোলজিক্যাল ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এবার এখানে এটা কি হচ্ছে যে এটা যেন ওয়ার্ল্ডের লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশন অ্যান্ড অ্যাক্রেডিটেশন সার্ভিস। এরা কি করে, এরা জেএমের পাত্রগুলোকে নেয়, সেটাকে অ্যাক্রেডিটেশন দেয়, যেটা হ্যাঁ আমরা টেস্ট করে দেখেছি এটা ভালো। তার মানে একটা মার্কেট রয়েছে। এবার কি সব মার্কেট সম্পর্কে আমাদের তো খুব জ্ঞান নেই, কিন্তু যারা একটু এই ধরনের বিজনেসের প্রতি ইন্টারেস্ট রয়েছে, যে রত্ন কিংবা জেম বিভিন্নভাবে মানুষ ইউজ করে, শুধুমাত্র যে শৌখিনতা নয়, অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে ইউজ করে থাকে, একটু আনচার্টেড টেরিটরি আর কি, নতুন ধরনের মনে হতে পারে অনেকের। আরওসি একবার দেখো
43.1%। এখন অবধি যতগুলো শেয়ার আমি দেখালাম সব থেকে বেশি। ROE 32 রয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস 402। যদি ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে 26.6, স্টক পি 40। খুব একটা যে বেশি তা না। ডেট টু ইকুইটিস প্রায় নেই বললেই চলে। প্রফিট অ্যান্ড লসে যদি ডেটটা দেখি 2021-এ যদি দেখি তাহলে ডিসেম্বর মাসে নেট প্রফিট 177, 2022-এ 244, 2023-এ 330, আর অলরেডি 439 রয়েছে। মানে ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাড়ছে। খুব যে এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা দেখছি তা না, কিন্তু ধীরে ধীরে প্রফিটটা বাড়ছে। যদি কোম্পানি বরোয়িংসে দেখি তো এতদিন অবধি কোনো বরোয়িংস ছিলই না, কোম্পানিতে কোনো বরোয়িংস ছিল না, সব 0 এই বছরই আমরা দেখতে পাচ্ছি 31 কোটি টাকা বরোয়িংস নিয়েছে। কোনো অসুবিধা নেই, তাতে অতটুকু তো আমরা সহ্য করতেই পারি। ভালো, কোম্পানি এক্সপ্যানশন যত করবে তত আমাদের জন্য বেটার এবং কোম্পানির জন্য বেটার। এখানে যদি আমরা দেখি তো কোম্পানির প্রমোটারের কাছে একটু বেশি হোল্ডিং রয়েছে, ঠিক আছে, প্রমোটারের কাছে কম নেই, 76%। এটা একটু নেগেটিভ, হ্যাঁ একটু নেগেটিভ লাগে আমার। এতটা বেশি থাকা উচিত না, কারণ বাকি প্লেয়ারদের কাছে জায়গা থাকে না। ফরেনারদের কাছে ভালো রয়েছে, প্রায় 9%, 6%-এর কাছাকাছি ডোমেস্টিকের কাছে রয়েছে এবং রিটেলের কাছে 8-8.5% রয়েছে। এখানেও 1,87,000 রয়েছে। হালকা একটু মানে চেষ্টা করতে হবে যে লিকুইডিটি হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে খুব বেশি প্রবলেম হওয়া উচিত না, কিন্তু তবুও লিকুইডিটিটা একবার চেক করে নিতে হবে যে ডেইলি কতটা কেনা বেচা হচ্ছে। সেটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা লিকুইডিটি প্রবলেম হয়। কিন্তু যেহেতু এইসব কোম্পানি খুব বেশি নেই, তো মার্কেটে এক ধরনের মার্কেট লিডার হিসেবে এরা কাজ করতে পারে। তো আজকের ভিডিওতে মোটামুটি এই কোটি শেয়ার সম্পর্কে আলোচনা করলাম। কারো যদি মনে হয় যে কোনো শেয়ারে বাই করার প্রয়োজন রয়েছে, একবার নিজের অ্যানালিসিস করে নেবে। বাদবাকি মোটামুটি আমার মনে হয় এই শেয়ারগুলোর ভেতরে ক্ষমতা রয়েছে 30% আপসাইড এক বছরের ভেতরে দেওয়ার। এবার উপরে নিচ এদিক ওদিক হতে পারে, সেজন্য শুধুমাত্র একটাতে ইনভেস্ট করলে হয় না। যে পরিমাণ ক্যাপিটাল থাকে সেটাকে 5 ভাগে কিংবা 6 ভাগে ভাগ করে তারপরে ইনভেস্ট করতে লাগে। তো সেই হিসাবে যদি তোমরা এগুলোকে কনসিডার করো তাহলে বেটার হবে। আশা করি এই ভিডিওতে কিছু জানতে পেরেছো। এই স্টকে যে বেছে নিতে হবে সেটা কোনো মানে নেই। নিজেদের মতন করে এরকম ফিল্টার দিয়ে একটু টুইকিং করে এদিক ওদিক করে তোমরা নিজেদের মতন স্টক বেছে নিতে পারো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।